মানুষ কিন্তু প্লাস্টিক সার্জারির পরে অনেকে আবার অনুশোচনা করে যে না আমি মনে হয় আগেই ভালো ছিলাম, বাট এখন হয়তো আমাকে আরেকটু দেখতে যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হয়তো হয়নি। তো এই বিষয়টা কিভাবে দেখেন? এইটা তো অনেকের ক্ষেত্রেই হয়, কারণ অনেকেই দেখা যায় মানসিকভাবে সে কি চাচ্ছে তার নিজের কাছে পরিষ্কার না, মানসিক অস্থিরতায় ভোগে। অনেকেই হচ্ছে নিজেকে সুন্দর করতে চাচ্ছে কিন্তু অন্যের চোখ দিয়ে, মানে তাকে তার হাজব্যান্ড ভালো বলুক বা তার ফ্রেন্ড ভালো বলুক, এই রকম জায়গাগুলো থেকে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আসলে যে রোগীগুলো যেন মানে হুট করে এসে আমাকে আজকেই করে দেন, কালকেই আমি বাসায় চলে যাব, আমি সুন্দর হয়ে যাব, এই বিষয়গুলোকে প্রাধান্য না দেয়। আমরা সাধারণত 2 থেকে 3টা সেশন তার সাথে না বসে অপারেশনে যেতে চাই না। কারণ হচ্ছে যে যদি তার মনে আসলে বিভিন্ন ধরনের কনফ্লিকশন থাকে, তারা কিন্তু এর মধ্যেই ডিসিশন চেঞ্জ করবে। এবং 3টা সেশন মানে কথা বলে সে যদি একটা সমাধানে আসে বা একটা স্থির একটা সিদ্ধান্তে আসে, তারপরে সে নিজে কনভিন্সড, সে নিজে কনভিন্সড। এবং এই বিষয়ে আমরা তারপরেও দেখেছি, তারপরেও যে এতবার করে বলার পরে, এতবার করে করার পরেও সে অপারেশনের আগে হয়তো তার একেবারে মেইল লাইক চেস্ট একটা মেয়ে এসেছে, সেও মেডিকেল স্টুডেন্ট, সে এসেছে তার ইমপ্লান্ট করবে, ফ্যামিলির কাউকে জানাচ্ছে না, সে একা চলে এসেছে অপারেশনের জন্য। এবং অপারেশনের পর এত চমৎকার একটা শেপ এসেছে, ফিগারটা এত সুন্দর লাগছে, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে হয়তো বলেছে যে তোর আগেই ভালো ছিল। তার মনে তখনই মনে হলো আল্লাহ আগেই ভালো ছিল, আমার ফ্রেন্ডরা বলছে তাহলে হয়তো আমি ভুল করেছি। এবং সে এত চমৎকার একটা রেজাল্ট পাওয়ার পরেও সে 1 মাস পরে বলে আমি এগুলো খুলে ফেলবো, আমার লাগবে না, আমি ওরা বলেছে আমি আগেই ভালো ছিল। মানে এই বিষয়গুলো কাজ করে। অনেকে হয়তো রেজাল্টটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু তার স্যাটিসফ্যাকশনের জায়গাটা হয়তো, হ্যাঁ স্যাটিসফ্যাকশনের জায়গাটা ওরকম না, তার মন তাকে একটা ভুল মেসেজ দিচ্ছে বা অন্য ধরনের মেসেজ দিচ্ছে। তো সেই ক্ষেত্রেও আমরা পেশেন্ট যা চায় অবশ্যই, তবে তাকে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে এবং সে একেবারে নিজে লিখিত আকারে বা ভিডিও আকারে আমরা তার কনসেন্টগুলো নিয়ে তাকে ডিল করি, যাতে পরবর্তীতে আবার সে সেরকম কোনো চিন্তা ভাবনার মধ্যে না যায়। আরও কিছু বিষয় আছে যে অনেকেই ভেবে থাকে যে আমরা বিভিন্ন ধরনের আউটকামের ছবি কিন্তু দেখাই ইদানিং বা বলে থাকি, তারপরেও দেখা যায় যে অনেক প্রস্তুত রোগী তারপরেও অপারেশনের পরে সে কিছুতেই হ্যাপি হতে পারছে না, সে আরও একজন সার্জনের কাছে যাচ্ছে, আরও 2-3 জনের কাছে যাচ্ছে এবং তারা ওদের কথায় সে আরও কনফিউজড হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরাও তাকে বলি যে আপনি একটু সময় দিন, আপনি একটু আপনার মনের যত্ন নিন, মনের কথা শুনুন, আপনি আপনার খুব কাছের মানুষ অথবা আপনি একজন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নিন, একটু ধৈর্য ধরুন। এবং আমরা দেখেছি যে এই ধরনের কথা বলার পর অনেকেরই আসলে তারও নিজের একটা সেলফ রিয়েলাইজেশন হয় যে আসলেই তো আমি তো আমার মনের কথা শুনছি না বা মনের যত্ন নিচ্ছি না, এবং অনেকে হেল্প নেয়ও এবং পরবর্তীতে এগুলো তারা রিকভার করে ওঠে। মানে আমাদের একটা বড় পার্ট হচ্ছে যে রোগীর কথাগুলো ধৈর্য ধরে শুনে সেই অনুযায়ী রেসপন্স করা। আমরা অনেক সময় দেখি রোগী এসেছে প্রায় 3 পাতা কোশ্চেন টাইপ করে লিখে নিয়ে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে এটা এরকম হলে কি করব, ওরকম হলে কি করব। মানে সেই জায়গাটাতেও আমাদের ধৈর্য ধরে শুনতে হয় তার কথা। একদমই তাই। এবং এই ক্ষেত্রে আসলে যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা, এবং সেখানে কিন্তু চিকিৎসা পরবর্তী সময়েও তাকে তার মানসিক জোরটা আসলে অনেকটুকুই সেভাবে করে রাখতে হয়। সুতরাং নিজের মনটা কি চায়, নিজের মনের কথা শোনা, সেই বিষয়টা মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু এই বিষয়ে একটু জানতে চাই যে সেলফ হার্ম যারা করে থাকে, আমরা অনেক বেশি দেখতে পাই মাদকাসক্তিতে যারা জড়িয়ে থাকে বা পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে, অনেক সেলফ হার্ম টেন্ডেন্সি থাকে। তো সেই ক্ষেত্রে অনেকের এমন বেশি কাটা দাগ থাকে যেটা হয়তো তাকে খুব ভিজিবল একটা জায়গায় তাকে পরবর্তীতে অনেক সমস্যা ফেস করতে হয়। সেক্ষেত্রে প্লাস্টিক সার্জারি আসলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে? অনেক পেশেন্ট আমরা পাই এবং এই নিয়ে অনেক মানুষের অনেক মিসকনসেপশন আছে, আবার অনেক যেমন আমরা সেলফ হার্মের দাগগুলো দেখলেই এখন আরেকটা ট্যাবু হয়ে গেছে, এ মানসিকভাবে অসুস্থ।
এই অসুস্থকে আমরা কেন হেল্প করব, এই ধরনের একটা বিষয় কাজ করে। এবং আমরা অনেকবার এই রোগীদের সাথে কথা বলে দেখেছি যে বাবু তুমি যে কাটতে তুমি কি ব্যথা পেতে না, ওরা ওই সময় আসলে ব্যথা পায় না বা ফিল করে না, এবং 2-3 বছরের মধ্যে দেখা যায় যে তার অনুশোচনা চলে আসে যে কেন আমি এরকম করলাম। আমরা এমনও মানুষ দেখেছি যে সে দীর্ঘ 25 বছরে তার পুরো হাত কখনো কোথাও এক্সপোজ করেনি, এমনভাবে কভার করে রেখেছে বা এমনভাবে সে লং স্লিভের শার্ট পরে, কিন্তু এখন সে অনুশোচনায় ভুগেও আসলে কতখানি সে রিকভার করতে পারবে। আরও একটা প্রবলেম আসে এই রিলেটেডই, সেটা হচ্ছে যে একজন তো চাচ্ছে হচ্ছে যে সে এখন অনুশোচনায় ভুগে সেটা ঠিক করতে চায়, আরেকটা গ্রুপ চায় সে হয়তো ইয়াং এজে করেছে বা টিনেজ পিরিয়ডে করেছে, এখন সে জব খুঁজছে অথবা বাইরে যাবে, সে এমন জবগুলো চুজ করছে যেখানে এই দাগটা খুব নেগেটিভ হিসেবে দেখা হয়, যে এরকম হচ্ছে এয়ারফোর্সে বা সেনাবাহিনীর চাকরি, পুলিশের চাকরি বা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় শক্তভাবে, এই ধরনের ক্ষেত্রে এই দাগগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করেন না, এবং সেই ক্ষেত্রে তারা আরো বেশি ক্রেজি হয়ে যায়। আমি তো এই চাকরিটা, তার মনে হতে থাকে যে এই দাগটার জন্য এই চাকরিটা হচ্ছে না বা পাচ্ছে না। দুই জায়গা থেকে যদি আমরা দেখি, অনেকের থাকে অল্প দাগ, অনেকের অনেক বেশি। আসলে কিন্তু কোনো লেজার কিংবা বিভিন্ন ধরনের টেকনিক আমরাও তাদের কথা চিন্তা করে অনেক কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, কিন্তু একেবারে নর্মাল স্কিন কিন্তু কখনো আসলে দেয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পায়ের থেকে বা অন্য কোথাও থেকে স্কিন এনে এই স্কিনটা ফেলে দিয়ে আমরা ওটা দিচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় আনছি তার বর্ডারগুলো থেকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে সেলফ হার্ম হয়েছে সেই জায়গা থাকছে না, কিন্তু অন্যরকম একটা দাগ থাকছে। এটা যারা গ্রাফট করা এরকম একটা বিষয় তো হতে পারে, অনেকের অ্যাক্সিডেন্টে হতে পারে বা অনেকে তারপরেও হয়তো প্রশ্ন করে, কিন্তু সেই নেগেটিভ থটটা হয়তো থাকে না যে তুমি নিজের ক্ষতি নিজে করেছো, তোমাকে আমরা হেল্প করব না বা তোমাকে আমরা এই ধরনের কোনো কিছু নেব না। তো এই জায়গাটা হয়তো ইমপ্রুভ থাকে, কিন্তু একেবারে নর্মাল হয়ে যাবে, সে কোনো দাগ ছাড়া চাকরিতে চলে যেতে পারবে, সেরকমভাবে আসলে কেউ পারে না, আমাদের দেশেও না বাইরেও পারে না। তো সেলফ হার্ম করার সময় তো আসলে কারো কাজ মাথায় অনেকের হয়তো খুব আবেগে করে ফেলছে বা ইম্পালসিভ হয়ে করে ফেলছে, কিন্তু এটাও ঠিক যে সে যদি করে ফেলে এবং সেটাকে সে যদি অ্যাকসেপ্টও করে নেয়, এরকম প্রচুর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বা অনেক ভালো পজিশন আছে, ওনাদের হাতেও কিন্তু এখন এগুলো দেখি আমরা। সো ওইটা নিয়ে আসলে পড়ে না থেকে তার জীবনকে অন্যভাবে ভেবে অন্য সমাধানে যেতে পারে, এরকম ভাবে আমরা বোঝানোর চেষ্টা করে থাকি। একদমই। সুতরাং মানসিকভাবে সেখানে দৃঢ়তা থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা বারবারই আসলে চলে আসছে যে কোনো কথাতেই। আপু, বয়সের ছাপ ঠেকাতে আসলে আপনি প্রথমে বলছিলেন যে অ্যাস্থেটিক বা এরকম বিভিন্ন প্রসিডিউর গুলো আসলে আছে, এটা আসলে কতটুকু কার্যকর? এবং এখানেও কিন্তু একটা মানসিক বিষয় আছে যে অনেকে মনে করেন যে না, আমাকে হয়তো আগের মতো দেখতে ভালো লাগছে না, বা আমার বয়স যে বাড়ছে এবং সেটার সঙ্গে সঙ্গে আমার স্কিনেরও যে একটা পরিবর্তন আসছে, এটা আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারছি না। সেখান থেকেও কিন্তু অনেকে মানুষের কথা শুনেও একটা ডিসিশন নিচ্ছেন, আবার অনেকে নিজের প্রতি সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না বলেও বিভিন্ন প্রসিডিউর যাচ্ছেন। তো এটা আসলে কতটুকু কার্যকর এবং মানসিক জায়গাটাকেও যদি একটু বলেন। আমি এই বিষয়টা আসলে অনেকখানি বলবো যে আমরা যারা যেই সমস্ত রোগীদের সাথে ডিল করি, বয়সের বিষয়টা কিন্তু আসলে হুট করে চলে আসে না, এবং স্কিন কিন্তু একদিনে বা দুদিনে চেঞ্জ হয় না, চেঞ্জটা হতে থাকে। আমরা যখন আমি আমার ছেলেকে দেখি, আমার ছেলের বয়স মাত্র 9 বছর, তো তাকে আমি বারবার বলি বাবা একটু উপরে তাকাও, আমি দেখি ওর কোনোভাবেই কোনো ভাঁজ পড়ে না। আর কিছুদিন আগে আমারও একটু পড়তো, উপরের দিকে তাকালে একটু পড়তো, কিন্তু ইদানিং দেখি যে একটু ভাঁজটা বড় হচ্ছে। কেউ কোনো ফেশিয়াল এক্সপ্রেশন দিলে, যেহেতু আমি প্লাস্টিক সার্জন, আমার চোখে খুব লাগে যে ও আচ্ছা, চোখের পাশের এই ক্রাউস ফিটগুলো চলে এসেছে, তাহলে বয়স এখন 45+ হয়েছে বা 40+ হয়েছে, কপালের ভাঁজটা চলে এসেছে, হ্যাঁ বয়স এখন 50 হয়েছে, এই বিষয়গুলো থাকে। এখন হঠাৎ করে একটা গ্রুপ আছে কিন্তু আসলে যে আগে হয়তো অতখানি সে যত্ন করেনি, কিন্তু যখন এই ভাঁজগুলো চলে এসেছে তখন তার হাহাকার লাগে, বা তখন মনে হয় না এগুলো আর একটু থাকুক। বা অনেকের হয় যে আগে তার সামর্থ্য বা ফিনান্সিয়াল অ্যাবিলিটি ওভাবে ছিল না, কিন্তু এখন সে যখন সব গুছিয়ে উঠেছে, এখন সে চায় যে না, এগুলোর যত্ন আমি নেই বা আমার এখন সক্ষমতা আছে। সব মিলিয়ে কেউ যদি কখনো আসলে সবসময় একরকম থাকে যে হ্যাঁ আমি সবসময় আমার সৌন্দর্যটাকে মেনটেন করব,
সেই ক্ষেত্রে সে সবসময় কিন্তু একটা প্রসিডিউরের মধ্যে, সে রেগুলার স্কিন কেয়ারের মধ্যে থাকবে, রোদের থেকে প্রোটেকশন নেবে, স্কিনের ময়েশ্চার মেনটেন করবে, তাকে রেগুলার কোনো স্কিন কেয়ার, এটাতে লজ্জার কিছু নেই। আমাদের প্রতিদিনের খাবারের সাথে আমরা আমাদের শরীরের সুস্বাস্থ্য যেমন জড়িত, আমাদের স্কিনের ভালো থাকার জন্য এই হাইড্রেশন, এই ময়শ্চারাইজেশন, এই কেয়ারগুলো খুবই জড়িত। হ্যাঁ, এবং রোদ থেকে প্রোটেকশন, কারণ এই জিনিসগুলোই সবচাইতে বড় শত্রু। তারপরেও দেখা যায় যে খুব অল্প অল্প আসা শুরু হয়েছে মাত্র, সেটা 40-এর কাছাকাছি হলে, কারো কারো একটু প্রিম্যাচিউর হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় তাদের লেজার, মাইক্রোডার্মাব্রেশন এই ধরনের কিছু প্রসিডিউরের কথা বলি, যেটা নিয়েও অনেক ভুল ধারণা আছে। যে আগে আমরাই বুঝতাম না, ভাবতাম লেজার মানেই হয়তো ক্যান্সার হবে বা লেজার হলে পুড়ে যাবে। কিন্তু অবশ্যই আমরা গুরুত্ব দেই, বাংলাদেশে একটা এমন অবস্থা তৈরি হয়েছে যে অ্যাস্থেটিক সাইটটা চিকিৎসকদের কাছে নেই। অ্যাস্থেটিক সাইটটার 80%ই হয়ে গেছে কর্পোরেট বিজনেস ওরিয়েন্টেড মানুষগুলো, এবং যেগুলোতে হয়তো ট্রেইনড কোনো পার্সোনাল নেই। তারা যাচ্ছে, সেটা পার্লারের মতো করে সার্ভিস নিচ্ছে, চলে যাচ্ছে। সেটার আফটার কেয়ার, বিফোর কেয়ার এগুলো নিয়ে কোনো চিন্তা নেই বা এগুলো জানেও না, এবং যারা দিচ্ছে তারাও অনেকেই জানে না। তো সেই সমস্ত ক্ষেত্রে একটা ভয় থেকে যায়। কিন্তু একজন মানে ট্রেইনড আপ একজন প্লাস্টিক সার্জন বা একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক নিয়ে কাজ করে এরকম প্রশিক্ষিত দক্ষ মানুষের কাছে গেলে তারা সময় অনুযায়ী, যে হ্যাঁ আপনার এখন স্কিনের জন্য এইটা প্রয়োজন নেই, আপনার এটা প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে লেজার যদি একটু, যখন তার একটু একটু অ্যাপেয়ার করা শুরু করছে, তখনই যদি একটু রেজুভিনেশন লেজার, পিআরপি এই ধরনের প্রসিডিউরগুলো করে, তাহলে কিন্তু একটা লম্বা সময় সে ওই রিঙ্কেল ফ্রি থাকতে পারছে বা রিঙ্কেলটা আসতে সময় লাগছে। এবং এই প্রসিডিউরগুলো এরকম যে, সংক্ষিপ্তভাবে যদি বলি, যে মানুষের ভাঁজ পড়ে কেন, তার কোলাজেন যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলো তার দুর্বল হয়ে যাচ্ছে। তো যে কোনো আঘাতে, বডিতে যে কোনো আঘাতে ওই জায়গায় একটা শারীরিক রিয়াকশন তৈরি হয়, যেটার কারণে ওই জায়গাটা শক্ত হয় এবং ওই জায়গাটা টান টান হয়। দেখবেন আপনি ব্যথা পেলে ফুলে উঠছে কোনো জায়গা, ফুলে উঠলে এটা শরীরের রেসপন্স। কিন্তু লেজার কাজ করে কি, সেই কোলাজেনকে স্টিমুলেট করে। আচ্ছা, কোলাজেন ভেতর থেকে এমন লেভেলে সে শক্ত হয়, যেটা খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। এবং সে যখন শক্ত হচ্ছে, তার স্কিনটা কিন্তু একটু টাইট হচ্ছে। তো এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে যে এই কারণে তার কিন্তু তার ফিজিওলজি বা বডির রেসপন্সটাকেই কাজে লাগানো হচ্ছে, কিন্তু বাড়তি কিছু না। বা কিন্তু এই জিনিসটাকে তার মেনটেন করতে হবে। কোলাজেনটা ভেতর থেকে কাজ করা শুরু করলো, বাইরে থেকে আপনি একটু হাইড্রেশন দেন, একটু ময়শ্চারাইজেশন দেন, একটু সান প্রোটেকশন দেন, তাকে আরেকটু কাজ করার জন্য একটু ভিটামিন সি দেন, ভিটামিন এ দেন। এই বিষয়গুলো যখন কাজ করবে, তখন অটোমেটিক শরীরে মানে তার এই রিঙ্কেল পড়া বা বার্ধক্যজনিত পরিবর্তন এগুলো অনেক দূরে চলে যাবে, এবং গ্লোটা এনহ্যান্স হবে, অনেক এনহ্যান্স হবে। এবং এগুলো খুবই ভালো কাজ করে, যদি অবশ্যই মানে জেনে বুঝে নেওয়া হয়। ত্বকের যত্ন নিতে শুধুমাত্র প্রসিডিউরের পাশাপাশি আমাদের মন থেকে উৎফুল্ল থাকলে তো আমরা জানি সেই মানুষটা অটোমেটিক আসলে গ্লো করে। সেটার প্রয়োজনীয়তাটুকু একটু বলবেন। এবং কসমেটিক সার্জারি নিয়ে মানুষের অনেক ধারণা আছে, এটা খুব ব্যয়বহুল চিকিৎসা, তো সেটার এটা আসলে কেমন? আচ্ছা, দুটো পার্ট। একটা হচ্ছে যে প্রথমটা বলি ব্যয়বহুলের বিষয়। ব্যয়বহুল তো বটেই, কিন্তু সেটা কোন প্রসিডিউর করা হচ্ছে তার উপর নির্ভর করা হয়। অনেক বড় মানে অজ্ঞান করে তাকে যে প্রসিডিউরগুলো করতে হবে, লম্বা সময় ব্যাপী সূক্ষ্ম কাজ, সেগুলোর জন্য হয়তো খরচ বেশি হতে পারে। কিন্তু অনেকের হয়তো স্কিনের কোনো চেঞ্জ, মানে ব্লেফারোপ্লাস্টি বা আইল্যাশের মানে আইল্যাশ এক্সটেনশন যেটা করে, বা তার চোখের উপরের পাতায় ভাঁজ পড়ে গেছে, বেশি স্কিন হয়েছে, সেটা ফেলে দিতে হচ্ছে, সেটার কস্টিং তো খুব বেশি না। মানে প্রসিডিউর টু প্রসিডিউর অনেক ভ্যারি করে। এবং আমাদের দেখা মতে, বিলিভ মি, এই যে যাদের কথা বলছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে হয়তো একজন ভালো চিকিৎসকও নেই বা চিকিৎসকও নেই, তারাই চালাচ্ছে, সেখানে যে পরিমাণ টাকা তারা ওয়েস্ট করে, সেই টাকার 1/10 খরচ করে একজন প্লাস্টিক সার্জন অথবা একজন অ্যাস্থেটিশিয়ানের কাছ থেকে অনেক ভালো রেজাল্ট সে পেতে পারে। এবং সেটা কিন্তু মানে বেশিরভাগ মানুষেরই জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে মনের প্রশান্তি, এটা একটা অবভিয়াস জিনিস, এটা সবাই জানে, সবাই হয়তো মানতে চায় না বা কিভাবে করতে হবে সেটা বুঝতে পারে না। কিন্তু মন, একটা হাসি একটা ফেসের পুরো আইডিওলজি চেঞ্জ করে দিতে পারে, পুরো একদমই তাই। তাই একটা হাসি এবং হাসতে চাওয়ার চেষ্টা বা ভালো থাকার চেষ্টা, এই চেষ্টাটা তাকে অনেকখানি এগিয়ে দিতে পারে।